সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। হাজী লাল মিয়া সিটি কলেজ গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত কৃষি শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, হাজী লাল মিয়া সিটি কলেজ গোপালগঞ্জ। আর আমরা পড়ব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, মৎস্য চাষ। তো একটি ছবি দেখে নেই। ছবিটি দেখো, কি দেখা যাচ্ছে? কতগুলি মাছ বিভিন্নভাবে সংরক্ষণ করা চেষ্টা করা হয়েছে এবং সেটি নিরাপদেও বটে। আজকের পাঠের বিষয় হলো নিরাপদ মাছ সংরক্ষণ। কিভাবে মাছকে নিরাপদে স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা যায়, এটি আজকের পাঠের বিষয়, নিরাপদ মাছ সংরক্ষণ। এখানকার শিক্ষণফল হলো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা নিরাপদ মাছ সংরক্ষণ ধারণা বর্ণনা করতে পারবে, নিরাপদ মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতি বর্ণনা করতে পারবে। তো প্রথমে আসি নিরাপদ মাছ সংরক্ষণ নিয়ে কথা। মাছ ধরার পর মাছ দ্রুত পচে নষ্ট হয়, ফলে এর মধ্যে উচ্চমাত্রায় প্রোটিন থাকার কারণেই মূলত মাছটি নষ্ট হয়। এই পচনের হাত থেকে বা পচনের মাত্রাকে কমিয়ে উচ্চ মাত্রায় সংরক্ষণ করার জন্য উপযুক্ত পরিচর্যার দরকার। সঠিকভাবে পরিচর্যা করা না হলে নানা ধরনের রোগ জীবাণু সংক্রমিত হয়ে কলেরা, ডায়রিয়া, পেটের রোগ সৃষ্টি করতে পারে। তাই মাছ ধরার পর থেকে শুরু করে মাছ খাওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ পরিবহন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ প্রত্যেকটি ক্ষেত্রেই সঠিক পরিচর্যা দরকার। প্রারম্ভিক পরিচর্যা ও স্বাস্থ্যসমস্ত অবস্থা বজায় রাখলে মাছের পচনের মাত্রা যেমন কমানো যাবে, পচন রোধ করা যাবে বা এর গুণগত মানকেও ধরে রাখা যাবে। মাছের জন্য ব্যবহৃত সকল যন্ত্রপাতি, পাত্র সহজে ধুয়ে পরিষ্কার করা, এমন জিনিস দিয়ে পাত্রটি তৈরি হতে হবে। মাছকে প্রজাতি, আকার বা শারীরিক অবস্থা অনুযায়ী দ্রুত বাছাই করা দরকার। আঘাত পাওয়া মাছ, পচা রোগাক্রান্ত মাছ দ্রুত সরিয়ে ফেলতে হবে। কোনো প্রকারই মাছকে সূর্যালোকে রাখা উচিত নয়। তাপমাত্রা সবসময় 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা দরকার। গরমকালে প্রতি 1 ভাগ মাছের জন্য 2 ভাগ বরফ দিতে হবে, আর শীতকাল হলে 1 ভাগ 1 ভাগ। থার্মোমিটারের সাহায্যে নিয়মিত তাপমাত্রার পরিবর্তন পর্যবেক্ষণ করা উচিত। কোথাও তাপমাত্রা বেড়ে গেলে বা লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দূরে মাছ পরিবহনের জন্য শীতলীকরণ ভ্যানের ব্যবস্থা করতে হবে। কাছাকাছি পরিবহনের জন্য তাপ প্রতিরোধী বরফ বাক্স ব্যবহার করা উচিত। ঢাকনাওয়ালা ও তলায় ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাত্রে যথাযথভাবে বরফ দিয়ে মাছ পরিবহন করা উত্তম। পরিবহনের জন্য দ্রুতগামী যান ব্যবহার করা উচিত। সদ্য ধৃত বা বোট থেকে খালাসকৃত মাছ প্রাথমিকভাবেও সকল ব্যবস্থা নিলে পচন রোধ করা যায় এবং মাছের গুণগত মান ঠিক রাখা যায়। অর্থাৎ নিরাপদ মাছ সংরক্ষণ করতে হলে মাছ ধরা থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সবকটি প্রক্রিয়াকেই নিরাপদে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে করতে হবে। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিই। মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মাছে ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ সংরক্ষণকেই নিরাপদ মাছ সংরক্ষণ বলে। অর্থাৎ মানব দেহের জন্য ক্ষতি হবে না এমন রাসায়নিক দ্রব্য ব্যবহার। যদি ক্ষতি হয় তাহলে আমরা সেই রাসায়নিক দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকব। এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ যদি সংরক্ষণ করা হয় তাকেই আমরা নিরাপদ মাছ সংরক্ষণ বলি। বর্তমান খাদ্য নিরাপত্তার যুগে নিরাপদ মাছ সংরক্ষণ অত্যন্ত জরুরি একটি বিষয়। তো দেখি আমরা নিরাপদ মাছ সংরক্ষণের কি গুরুত্ব আছে, কেন আমরা নিরাপদে মাছ সংরক্ষণ করতে চাই। প্রথমেই হলো তার খাদ্যমান ঠিক থাকে, অর্থাৎ এই দিয়ে আমরা যদি নিরাপদে মাছ সংরক্ষণ করতে পারি তাহলে তার খাদ্যমান ঠিক থাকবে, বিশেষ করে আমিষ এবং খনিজ লবণের পরিমাণটি ঠিক থাকবে। এর মধ্যে যে প্রতিনিয়ত এনজাইমের ক্রিয়া হচ্ছে, যার কারণে মাছটি দ্রুত পচে যায়, এই এনজাইমের ক্রিয়াকে রোধ করা যাবে। জারণ ক্রিয়া প্রতিহত করা যাবে। জারণের ফলে যে মাছ যে দ্রুত নষ্ট হতে থাকে বা পচন হতে শুরু করে, সেই জারণ ক্রিয়াকে প্রতিহত করা যাবে নিরাপদে মাছ সংরক্ষণ করলে। জীবাণুর কাজকে স্থগিত করা যায়। এর মধ্যে যে জীবাণুসমূহ আছে, ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রকার অণুজীব, যারা মাছ মরার পর থেকে পচনকে ত্বরান্বিত করে, সেই সমস্ত জীবাণুর কাজকে স্থগিত করা যাবে নিরাপদ মাছ সংরক্ষণ করে। এর ফলে কি হবে? মাছটি স্বাস্থ্যসম্মত হবে, অর্থাৎ ব্যবহারকারীর জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় এমন ব্যবস্থা হবে।
রাখতে হবে, করতে পারবে, অর্থাৎ স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে সহায়ক হবে। সবশেষে হলো এটির গুণগত মান বজায় থাকবে। গুণগত মান বলতে আমরা এটাকে তার খাদ্যমান থেকে শুরু করে পুষ্টিমান, স্বাদ, বর্ণ, গন্ধ সবকে একসঙ্গে যদি বলি তাহলেই সেটাকে গুণগত মান বজায় রাখা বলে। তো মাছ সংরক্ষণের, নিরাপদে মাছ সংরক্ষণ করলে আমরা এই সমস্ত উপকারিতাগুলি পাবো সেখান থেকে। এবার আসি মাছ কি কি কারণে অনিরাপদ হয়, বা মাছের যে বিপদ হওয়ার কারণটা কি, হ্যাজার্ডটা কি। বিভিন্নভাবে মাছ তার কোয়ালিটি নষ্ট করছে বা অনিরাপদ হচ্ছে, আমরা একটু একটু দেখে আসি। প্রথমে আসি রাসায়নিক বিপদ, অর্থাৎ বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহারের কারণে মাছ তার মান হারায়, গুণ হারায়, ফলে মাছটি দ্রুত নষ্ট হয় বা নিরাপদ মাছ সংরক্ষিত হয় না। তো আমরা দেখি কী কী রাসায়নিক পদার্থ এই মান নিয়ন্ত্রণে বা মান পরিবর্তনে প্রভাব ফেলে। প্রথমে এসে আর্সেনিক এবং অন্যান্য ভারী ধাতু। আর্সেনিক একটি ধাতু যা ভূত্বকের ভেতরে খনিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। কিছু কিছু সামুদ্রিক খাদ্যে ভেজাল অবস্থায় প্রতি কেজিতে 50 মিলিগ্রাম পর্যন্ত আর্সেনিক দেখা যায়। এর মধ্যে রয়েছে সমুদ্রের শৈবাল, মাছ, শেলফিশ, খোসাওয়ালা মাছ, কাঁকড়া, মিঠা পানিতে এবং জলজ পরিবেশে ফসলি উদ্ভিদ এবং প্রাণী সম্পদে আর্সেনিকের উপস্থিতি অপেক্ষাকৃত কম, সাধারণত প্রতি কেজিতে 0 থেকে 20 মাইক্রোগ্রাম। তো এই আর্সেনিকের কারণেও মাছটি অনিরাপদ হয়। ফলে এটির যথাযোগ্য মাত্রায়, যতটুকু আমাদের টলারেবল লেভেল আছে, সংরক্ষণ সহনশীল লেভেল আছে, সেই মানটা বজায় রাখতে হবে। আসলে ক্যাডমিয়াম, জলজ পরিবেশের উপস্থিতি বেশ ব্যাপক। প্রাকৃতিক বিভিন্ন পরিবেশের পাশাপাশি বর্জ্য মিশ্রিত পানি, কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সার, কীটনাশকেও ক্যাডমিয়াম দূষণ ঘটাতে পারে। শামুক জাতীয় প্রাণীতেই ক্যাডমিয়ামের উপস্থিতি সবচেয়ে বেশি। তো খাদ্য সংযোজন কমিটি বা বাংলাদেশ রেগুলেশন SRO নং 233 বাই বিধি 2014 মোতাবেক সামুদ্রিক মাছে এর মাত্রা হবে 0.25 মিলিগ্রাম পার কেজি। এর চাইতে যদি বেশি ক্যাডমিয়াম থাকে তাহলে সেটি মাছটি অনিরাপদ হবে। সীসা, এটি পরিবেশের সর্বব্যাপী বিদ্যমান। যেখানে শিল্পবর্জ্য আছে সেখানেই সীসা আছে। তো এই সীসা মাছের মধ্যে যদি থাকে তাহলে মাছটি অনিরাপদ হবে। সেক্ষেত্রে বাংলাদেশ রেগুলেশন SRO নম্বর 233 বাই বিধি 2014 অনুসারে সব ধরনের মিঠা পানি, সামুদ্রিক মাছ এবং পরিমাণটি প্রতি কেজিতে 0.3 মিলিগ্রাম এবং চিংড়ি জাতীয় মাছের ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রে সেটি হবে 0.5 মিলিগ্রাম। যেহেতু দূষণের প্রধান উৎস শিল্প প্রতিষ্ঠান, সেহেতু মাছ চাষে ব্যবহৃত পানি দূষণের উৎস মূল্যায়ন এটি অপরিহার্য একটি বিষয় হিসাবে বিবেচিত হয়। আসলে মিথাইল মার্কারি, মার্কারিগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। জলজ পরিবেশে মাছে মার্কারির উপস্থিতি থাকে, তার বেশিরভাগই মিথাইল ধরনের। আর মিথাইল মার্কারি মানুষের সংস্পর্শে ঘটার অন্যতম উৎসই হচ্ছে এই মাছ। ফলে মাছে যেন কোনোভাবেই এই মিথাইল মার্কারির মাত্রা কোনোভাবেই যেন মাত্রা ছাড়িয়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। কীটনাশক মূলত বিভিন্ন প্রকার কীটকে মারতে যেগুলি ব্যবহৃত হয়। মৎস্য চাষে জলাশয়ের কাছে অবস্থিত কৃষি জমিগুলো থেকে কীটনাশকের দূষণ ভেসে আসে এবং মাছ চাষ পদ্ধতিতেও ঢুকে পড়তে পারে। আবার বৃষ্টিপাতের সময় পানির স্রোতধারার মাধ্যমেও এই দূষণ ছড়াতে পারে। ফলে কীটনাশক যদি মাছের মধ্যে ব্যবহৃত হয় বা বিভিন্ন মাত্রায় থাকে, অর্থাৎ যে মাত্রা টলারেবল মাত্রা আছে, সহনশীল মাত্রা, তার থেকে বেশি হয়, তাহলেই এটি পরজীবীর প্রতিরোধী হয়ে পড়বে কীটনাশকের উপরে। ফলে ডেল্টা মেথ্রিন করে ফসলের প্রতিরোধমূলক ব্যবস্থার কারণেও পোকামাকড়ের সংখ্যা বেড়েছে, যে নজির এসেছে। ফলে কীটনাশক যেন মাত্রাতিরিক্ত না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। নেক্সট, বিষ। জলাশয়ে মাছ ছাড়ার আগে অবাঞ্ছিত মাছ অপসারণ করতে বিষ ব্যবহার করা হয়। এছাড়া নতুন করে মাছ ছাড়ার আগে পূর্বের যে সমস্ত মাছ আছে বা আমরা যাদের অমাছা বা অবাঞ্ছিত প্রাণী বলি, তাদেরকে দূরীভূত করার জন্য, অপসারণ করার জন্য মূলত এটি ব্যবহার করা হয়। যে সমস্ত জলাশয়ে মাছকে ধরার জন্য সম্পূর্ণভাবে খালি করা সম্ভব নয়, সেখানেই মূলত এটি ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে বিষ প্রয়োগ করে মেরে ফেলে মাছকে বাজারে পৌঁছে দেয়। ফলে
এটির যে বিষাক্ততা সেটি মাছের মধ্যে থেকে যায়। বিশেষ করে রোটেনন, যা ভোক্তাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, এটি ব্যবহার করা হয়। বিশ্ব খাদ্য সংস্থা রোটেননকে মধ্যম মাত্রার বিপদ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। দুর্যোগ আলোর এটি সূর্যের আলোতে যদি আসে তাহলে এই যৌগ 24°C তাপমাত্রায় 12 ঘন্টা এবং 0°C তাপমাত্রায় প্রায় 3.5 দিনে নষ্ট হয়ে যায়। এই কারণে যদি আমরা সূর্যালোকে রেখে কিছুক্ষণ রেখে মাছকে নিয়ে আসা হয় ধরার পরে, তাহলে এই সমস্যার হাত থেকে বাঁচানো যেতে পারে। নেক্সট অ্যান্টিবায়োটিক, রঞ্জক এবং অন্যান্য ভেটেরিনারি ওষুধ। ভেটেরিনারি ওষুধ পণ্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক, রঞ্জক, ছত্রাক বিরোধী উপাদান মৎস্য চাষের ক্ষেত্রে বিভিন্ন রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এগুলো ব্যবহার করতে হবে কেবলমাত্র কোনো রোগ শনাক্ত হওয়ার ভিত্তিতেই, অবাঞ্ছিত যদি না হয়, অপ্রয়োজনীয় না হয় সেজন্য খেয়াল রাখতে হবে। চিকিৎসা প্রয়োগের ঔষধের প্রত্যাহার কাল পর্যন্ত মাছ খাওয়ার জন্য নিরাপদ নয়। ততদিন মাছ ধরাও যাবে না। ফলে অ্যান্টিবায়োটিক মাছের খাবারে ব্যবহার করা হয়ে থাকে, মাছ যাতে দ্রুত বাড়ে, এই কারণে মূলত এটা ব্যবহার করা হয়, অথবা রোগ প্রতিরোধ ব্যবস্থা হিসেবে এটা ব্যবহার করা হয়। তো ভোক্তাদের উপরে কিছু রোগ জীবাণু এজেন্টের ক্যান্সারজনিত বা অন্যান্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই ধরনের যৌগগুলো খাদ্য উপাদানে ব্যবহৃত প্রাণীগুলির ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন ক্লোরমফেনিকল, নাইট্রোফুরান, ম্যালাকাইড গ্রিন। তো আমরা যদি ব্যবহার করিও তাহলে এই বিষয়গুলি মাথায় রেখে মূলত ব্যবহারটা করতে হবে। নেক্সট জৈব বিপদ, বায়োলজিক্যাল হ্যাজার্ড। আমরা এতক্ষণ পড়লাম রাসায়নিক বিপদ, এখন দেখব আমরা জৈব বিপদ। বিভিন্ন প্রকার জৈব উৎস থেকে আগত উদ্ভিদ, প্রাণী ও মাছের জন্য অনিরাপদ বা ক্ষতি করতে পারে। তার মধ্যে প্রথমে আসি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ভাইরাস। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা, অন্ত্রকেন্দ্রিক ভাইরাস যেমন নরোভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাসের দূষিত পানির মাধ্যমে মৎস্য চাষে জলাশয়ে ছড়াতে পারে। এটি স্বাস্থ্যের জন্য, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলে এই জৈব বিপদের বিষয়টিও মাথায় রেখে আমরা প্রয়োগ করতে বলতে পারি। বিশেষ করে মৎস্য চাষের জন্য ব্যবহৃত জলাশয়ের পানি, বর্জ্য, মিশ্রিত পানি, পরিষ্কার মলমূত্রের জন্য অনুজৈবিক যে নির্দেশনা আছে হুইয়ের 2006 সালের, সেক্ষেত্রে বলা হয়েছে জলাশয়ের পানিতে প্রতি 100 মিলিলিটারে গড়ে এসকারডিওসিয়া কোলি যদি থাকেই, তাহলে যেন সেটি যেন লেস বা ইকুয়াল টু 10⁴ হয় আর কি। বর্জ্য পানিতে সেটি 10 নিচে বা সমান, পরিশোধিত মলমূত্রেও 10⁶ এর নিচে বা সমান। এই বিষয়গুলি মাথায় রেখে আমরা মূলত ওই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলি থাকে তার ব্যবহারটাকে নিরাপদ রাখতে চাই বা মাত্রাকে সীমিত রাখতে চাই। আসলে পরজীবী বিশেষ করে নেমাটোড, মলমূত্র, দূষিত পানির বেড়ে ওঠা মাছের মাধ্যমে এটি ছড়াতে পারে। মৎস্যবাহিত ট্রেমাটিড পরজীবী সাইনেনসিস, ক্লোরোনোসিস সাইনেনসিস বা ফেলিনিয়াস লিভার ফ্লুক নামে পরিচিত। এরা মানুষ এবং মৎস্যভোজী অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে বাস করে, ক্ষতিকর প্রভাব ফেলে। ফলে এই পরজীবীর হাত থেকে মাছকে যতদূর নিরাপদে রাখতে হবে। মাইকোটক্সিন অন্যান্য বায়োটক্সিন, অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, ফিউজারিয়ামের মতো সুনির্দিষ্ট কিছু ছত্রাকের মাধ্যমে বিষাক্ত রাসায়নিক পদার্থ উৎপন্ন হতে পারে। এগুলি আর্দ্রতার সংস্পর্শে এসে খাবারের উপাদানের ভিতর বেড়ে উঠতে পারে। এই বিষ জাতীয় উপাদানগুলি মাইকোটক্সিন বলা হয়। অ্যাসপারজিলাস ফ্লাভাস দ্বারা উৎপাদিত বিষাক্ত উপাদানকে বলা হয় আফলাটক্সিন। 19বিংশ শতকে 60-এর দশকে হ্যাচারিতে রেইনবো ট্রাইড আফলাটক্সিন আক্রান্ত হওয়ার পর এই সমস্যাটি প্রকাশ পায়। তো আফলাটক্সিন খাবারের মাত্র 0.4 ppb মাইক্রোগ্রাম পার কেজি খাবারে আফলাটক্সিন থাকলেই তা মাত্র 15 মাসের মধ্যে 14% ট্রাইড হেপাটোসেলুলার কার্সিনোমায় আক্রান্ত হতে পারে। ফলে এটি একটি ক্ষতিকর এবং মারাত্মক ক্ষতিকর পদার্থ। এটিকেও আমাদের জৈব নিরাপদ বিপদের মধ্যে ফেলা হয়েছে, এদিকেও খেয়াল রাখতে হবে যে কোনোভাবে মাইকোটক্সিন বা অন্যান্য বায়োটক্সিন যেন মাছের ক্ষতি না করে। বাসি
আমরা যে হ্যাজার্ডগুলি বললাম, যে সমস্যাগুলি বললাম, তার হাত থেকে বাঁচার কী উপায় আছে। তো সেক্ষেত্রে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখতেছি, সেটিকে নিচে বলা হয়েছে GAQP, গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস, অর্থাৎ উত্তম মৎস্য চাষ অনুশীলন করতে হবে। উত্তম মৎস্য চাষ হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, মাছ বৃদ্ধির জন্য অনুকূল এমন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। সাথে থাকবে GHP, অর্থাৎ গুড হাইজিন প্র্যাকটিস, উত্তম স্বাস্থ্যবিধি অনুসরণ। উত্তম মৎস্য চাষের সাথে সাথে উত্তম মৎস্যবিধি মেনে চলতে হবে। নেক্সট হলো GMP, গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস, অর্থাৎ উত্তম উৎপাদন অনুশীলন। মাছ এই যে তৈরি হলো, তৈরি হওয়ার পরে যে প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ায় যাবে সেটিও যেন উত্তম হয়। উত্তম ম্যানুফ্যাকচারিং প্রসেস, উত্তম উৎপাদন অনুশীলন। এবং শেষে আমাদের যেটা করতে হবে, হ্যাসাপ অনুসরণ করতে হবে, HACCP, হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, অর্থাৎ বিপদ বিশ্লেষণ করে সংকট নিয়ন্ত্রণ স্তর নির্ধারণ, অর্থাৎ কী মাত্রায় বিপদ তার উপর নির্ধারণ করে তার সংকট মাত্রাটি ঠিক করে আমরা এই মাছকে নিরাপদে রাখতে পারি। এর জন্য কতগুলো নীতিমালাও আছে এবং বিভিন্ন অনুশীলনে প্র্যাকটিসের ক্ষেত্রেও এটি খুব যথাযোগ্যভাবে মেনে চলা দরকার। তো চিত্র থেকে যেটা বোঝা যাচ্ছে যে নিচের দিকে যে জিনিসটি আছে, উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং উত্তম স্বাস্থ্যবিধি অনুশীলনটিকেই বেশি করে মানতে হবে। তারপরে হলো উত্তম উৎপাদন অনুশীলন এবং সব শেষে হলো বিপদ বিশ্লেষণ করে সংকট নিয়ন্ত্রণ স্তর নির্ধারণ। এইভাবে যদি আমরা মৎস্য চাষ যাই তাহলে এই হ্যাজার্ডের হাত থেকে বাঁচা যাবে। তো মূলত আমরা কীভাবে নিরাপদ মাছ সংরক্ষণ করতে পারি সেটা আমরা একটু দেখি। যে নিরাপদ মাছ সংরক্ষণ পদ্ধতি, এই অনিরাপদ মাছকে কীভাবে নিরাপদে সংরক্ষণ করা যায়, সেক্ষেত্রে আমাদের তিনটি জিনিস মাথায় রাখতে হবে, বা তিনটি সময়কে মূলত যদি আমরা বলি। তা প্রথমেই আসি মাছ ধরার সময়। মাছ ধরার সময় পরিচর্যা। সব ধরনের জাল দীর্ঘক্ষণ পরপর তোলার পরিবর্তে ঘন ঘন তুলতে হবে। জাল তোলার পর মাছকে অতি দ্রুত বিশেষভাবে পরিচর্যা করতে হবে। জাল টানা, ব্যাট জাল, কুম জাল ইত্যাদি জাল টানার সময় খেয়াল রাখতে হবে যেন থলিতে মাছের পরিমাণ খুব বেশি না হয়। জাল টানা খুব দ্রুত এবং দক্ষতার সাথেই করতে হবে এবং জাল তোলার পর দ্রুত মাছ ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর পর দ্রুত খুলে রাখার ব্যবস্থা নিতে হবে। ট্রলার বা বোটে পর্যাপ্ত পরিমাণ বরফ দিতে হবে। মাছ ধরার সময় পরিচর্যাটা করলে নিরাপদে মাছ সংরক্ষণ করা যাবে। নেক্সট হলো নৌকা বা জাহাজের ডেকের উপরে মাছের যত্ন বা পরিচর্যা, অর্থাৎ মাছ তোলার পরে, মাছ ধরার পরে আমরা যে নৌকা বা জাহাজের ডেকে রাখবো সেইখানেও কিছু যত্ন বা পরিচর্যা অবলম্বন করতে হবে। খুব নরম হাতে মাছের নাড়াচাড়াটি করতে হবে এবং মাছের জন্য ব্যবহৃত সকল যন্ত্রপাতি ও পাত্র সহজে ধুয়ে পরিষ্কার করা যায় এমন জিনিস দিয়ে তৈরি হতে হবে। বাউ অথবা প্লাস্টিকের তৈরি, ধাতু বা প্লাস্টিকের তৈরি পাত্র ব্যবহার করা ভালো। মাছকে প্রজাতি, আক্রান্ত শারীরিক অবস্থা অনুযায়ী এটাকে বাছাই করে ফেলতে হবে। আঘাত পাওয়া মাছ, পচা বা রোগাক্রান্ত মাছ যথাসম্ভব দ্রুত সরিয়ে ফেলতে হবে। ব্যবহার্য পাত্র, ভাণ্ড, ঝুড়ি এমন বস্তু দিয়ে তৈরি করতে হবে যা সহজে পরিষ্কার করা যায়। বাঁশের ঝুড়ির ব্যবহার বন্ধ করতে হবে। এর পরিবর্তে প্লাস্টিকের বাক্স ব্যবহার করতে হবে। কোনো প্রকারেই মাছকে সূর্যালোকে রাখা যাবে না, তার পরিবর্তে প্লাস্টিকের বাক্স ব্যবহার করা যেতে পারে। কোনো প্রয়োজন মতো রক্ত ঝরাতে হবে এবং রক্ত ঝরানো দ্রুততর করার জন্য মাছের উপরে পানির প্রবাহ দিতে হবে। মাছের ফুলকায় নাড়িভুড়িকে সরিয়ে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। সম্ভব হলে ক্লোরিনযুক্ত পানি দিয়ে 5 থেকে 10 ppm মাছ থেকে ধোয়া যেতে পারে। ডেক, মাছ রাখার ঘর, বাঁশের বরফের ঘর, বালতি, পাত্র, বরফ ভাঙার পেটি, মুগুর, অন্যান্য জিনিসপত্র ক্লোরিনযুক্ত পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্লাস্টিকের বাক্স বা ড্রামে মাছ রেখে বরফ দেওয়া উচিত। গরমকালে প্রতি 1 ভাগ মাছের জন্য 2 ভাগ, আর শীতকালে 1 ভাগ মাছের সাথে 1 ভাগ বরফ দিলেও চলবে। বরফায়িত মাছের তাপমাত্রা পরীক্ষা করে নিশ্চিত করতে হবে। খোলের তাপমাত্রা যেন সবসময় 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। ডেক বা মাছের ঘরের কাঠের দেওয়াল মুড়ে দেওয়ার জন্য অ্যালুমিনিয়াম বা স্টিলের প্লেন শিট ব্যবহার করতে হবে। এগুলিকে হালকা, দীর্ঘস্থায়ী এবং অল্প জায়গা দখল করে এবং সহজে পরিষ্কার করা যায়। পরবর্তীতে
পরবর্তী ট্রিপে যাওয়ার আগে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচাই বাছাই করতে হবে যে ঠিকমতো পরিষ্কার করা হয়েছে কিনা, এবং পূর্বেকার ব্যবহৃত অপরিষ্কার বস্তুকে সরিয়ে ফেলতে হবে। নেক্সট হলো মাছ খালাসকালে মাছের যত্ন বা পরিচর্যা এবং সাথে পরিবহনটিও জড়িত। মাছ খালাস এবং পরিবহনের সময় মাছের যত্ন। মাছ খালাসকালে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মাছে আঘাত না পায়। খালাস করার সময় খেয়াল রাখতে হবে খোলের ভিতরে মাছের উপর দাঁড়ানো যাবে না, এবং ফিশিং বোট থেকে ঝুড়িতে মাছ ছুঁড়ে রাখা যাবে না। খালাসের পর মাছকে পরিষ্কার স্থান বা পাত্রে রাখতে হবে, এবং দূরে মাছ পরিবহনের জন্য শীতলীকৃত ভ্যান সবচেয়ে উত্তম। পরিবহনের সময় সরাসরি বাঁশের ঝুড়ি ব্যবহার না করে প্লাস্টিকের বাক্স ব্যবহার করা যেতে পারে। কাছাকাছি পরিবহনের জন্য তাপ প্রতিরোধী বরফ বাক্স ব্যবহার করা যায়। ঢাকনাওয়ালা এবং তলায় ছিদ্রযুক্ত ধাতু নির্মিত পাত্রে যথাযথভাবে বরফ দিয়ে মাছকে পরিবহন করা যেতে পারে। তো মাছ সংরক্ষণে বর্তমান অসাধু এবং মুনাফালোভী ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাছে ফরমালিন দিয়ে থাকছে। ফরমালিন একটি বিষাক্ত এবং অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ। ফরমালিন মিশ্রিত মাছের সংরক্ষণকাল বেশি হলেও তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মৎস্য ব্যবসায়ীরা ফরমালিন দ্রবণে ডুবিয়ে অথবা সরাসরি ইনজেকশন দিয়ে মাছকে ফরমালিন দেয়। এই ফরমালিনযুক্ত মাছ খেয়ে মানুষের পেটে পীড়া সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। মাছ সংরক্ষণ পদ্ধতি যেমন বরফজাতকরণ, শুটকিকরণ, লবণজাতকরণ ইত্যাদিতে বর্তমানে ফরমালিন ব্যবহার হচ্ছে। আশার কথা যে বর্তমানে ফরমালিনযুক্ত মাছ শনাক্তকরণের জন্য ফরমালিন শনাক্তকারী কিটও আবিষ্কার করা হয়েছে, যা সহজেই ফরমালিনযুক্ত মাছকে পরীক্ষা করা যাবে। এছাড়া ভেজাল প্রতিরোধে জনগণকে সতর্ক থাকতে হবে। ভেজাল প্রদানকারী ব্যবসায়ীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবার আসি একক কাজ। নিরাপদ মাছ সংরক্ষণ বলতে কি বুঝছো? আমরা যেটা বললাম, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমনভাবে মাছ সংরক্ষণ করাই হলো নিরাপদ মাছ সংরক্ষণ। মূল্যায়ন: মাছ কী কী কারণে অনিরাপদ হতে পারে এবং মাছ নিরাপদে কিভাবে সংরক্ষণ করা যায়, এটি হলো আমাদের জন্য কোশ্চেন। এবার থাকবে বাড়ির কাজ। হিমায়িতকরণ পদ্ধতির যে ধাপ, অর্থাৎ আমরা যদি নিরাপদে মাছ সংরক্ষণ করতে চাই তার জন্য হিমায়িতকরণ পদ্ধতি একটি উত্তম পদ্ধতি। তার ধাপগুলিকে বর্ণনা করতে বলা হয়েছে। তো ক্লাস শেষে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা যেটা বললাম যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমনভাবে মাছ সংরক্ষণই হলো নিরাপদ মাছ সংরক্ষণ। এই কারণে মাছ সংরক্ষণের জন্য আমরা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মাছকে নিরাপদে সংরক্ষণে রাখব। আমরা নিজের নিরাপদে থাকব, সুস্থ থাকব, ভালো থাকব। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, আর অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ আবার।